সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই আলোচনা পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের আরেকটি দিক নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আশা করব এটিও আপনাদের ভালো লাগবে এবং এ থেকেও বেশ খানিকটা জানা যাবে। আর এমন করেই আমাদের বাংলা ভাষাটাকে আমরা জানতে পারবো, শুদ্ধ উচ্চারণ জানতে পারবো, প্রমিত উচ্চারণ শিখতে পারবো, আমাদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হবে। তো আপনারা আমার সঙ্গে থাকুন। আমার সবগুলো আলোচনাই আপনারা আমার ওবায়দুর রহমান নামের যে ইউটিউব চ্যানেল আছে ওখানে পেয়ে যাবেন। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা সবাই এটি সাবস্ক্রাইব করে নিন, তাতে করে আপনাদের ভালো হবে। তো আজকে নিয়মটি প্রথমে বলছি। বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দ আছে যেগুলো পৃথক উচ্চারণে হসন্ত ব্যবহৃত হয়, কিন্তু সমাসবদ্ধ অবস্থায় যখন আমরা উচ্চারণ করি তখন মধ্যের অটি রক্ষিত হয়ে, মধ্যের অরক্ষিত হয়ে ওকারান্তে উচ্চারিত হয়। আমি আবারও নিয়মটি বলছি। বাংলা ভাষায় বেশ কিছু সমাসবদ্ধ তৎসম শব্দ আছে যেগুলো আলাদা উচ্চারণে হসন্তযুক্ত হয়, কিন্তু আমরা যখন সমাসবদ্ধ অবস্থায় উচ্চারণ করি তখন মধ্যে যে অ থাকে সেটি রক্ষিত হয়ে ওকারান্তে উচ্চারিত হয়। কিছু শব্দ বললেই আপনারা বুঝে যাবেন একেবারেই পরিষ্কারভাবে। আমি বলছি পথচারী। পথ আলাদা করে যদি লিখি বা বলি তখন থয়ের মধ্যে একটা হসন্ত যুক্ত হবে। করযুগ, এখানে কর আর হচ্ছে যুগ। কর যখন আমরা আলাদা করে বলবো তখন হসন্ত যুক্ত হবে, যখন একসঙ্গে বলবো তখন হবে করযুগ। বনবাসী, বন আলাদা করে লিখলে কিন্তু একসঙ্গে করলে বনবাসী। ফুলস্বর, এটা একসঙ্গে যদি আলাদা করে যদি বলি তাহলে ফুল আর স্বর, কিন্তু একসঙ্গে সমাসবদ্ধ অবস্থায় ফুলস্বর। তারপরে আছে লোককান্ত, এর সব উচ্চারণটি হবে লোককান্ত। আলাদা করে নিয়ে আমরা লোক আর কান্ত। লোক কয়ের মধ্যে হসন্ত যুক্ত হচ্ছে। দীনবন্ধু একইভাবে। রণতুর্য, গীত গোবিন্দ ইত্যাদি। এই হচ্ছে উদাহরণ। আশা করি আলোচনাটি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে শব্দগুলো কিভাবে উচ্চারিত হবে। আমি শব্দগুলো আবারও বলছি। পথচারী, করযুগ, বনবাসী, ফুলস্বর, লোককান্ত, দীনবন্ধু, রণতুর্য, গীত গোবিন্দ ইত্যাদি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকুন, পরম আনন্দে থাকুন। খোদা হাফেজ।